নমস্কার। আমাদের কথার কোলাজে চাটুর্য পরিবারের পক্ষ থেকে সান্ধ্যকালীন বৈঠকে আপনাদের সবার সাদর আমন্ত্রণ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রতিদিন যে সমস্ত মন্তব্য আসে, ইতিবাচক মন্তব্যই বেশি, নেতিবাচক মন্তব্যও যদি আসে আমার কাছে সমানভাবেই গ্রহণীয়, কারণ উভয় ধরনের মন্তব্যই আমাকে ঋদ্ধ করে। কিন্তু আমি প্রত্যেকটি মন্তব্যের প্রাপ্তি স্বীকার করি, কিন্তু প্রত্যেকটি মন্তব্যের আলাদা করে করে উত্তর দিতে পারি না। সেটা আমার এই মাধ্যমগত দুর্বলতা, অন্য কোনো কারণ নেই এর পেছনে। আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই জীবনের ৩ ভাগ অতিক্রান্ত করে চতুর্থ ভাগে পদার্পণ করা বৃদ্ধের এই অপারগতা আপনারা নিশ্চয়ই ক্ষমার চোখে দেখবেন, কিন্তু প্রাপ্তি স্বীকার থাকবে। নমস্কার। আজকে একটি পুরনো বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে। কিছুদিন আগে এই বিতর্কটি ছিল খুব ভালোভাবে। সেটা হচ্ছে রামধনুকে 2017 সালে তৎকালীন সরকার রংধনু লিখেছিলেন। যদিও তারা সাফাই দিয়েছিলেন যে শিশুর সহজবোধ্য ইত্যাদি ব্যাপার, 7 পুরুষ ধরে শিশুরা সহজ এই রামধনু কথাটা পড়ে আসছে। রামে আর রঙে এমন কিছু তফাৎ নেই, ব্যুৎপত্তিগত তফাৎ যেটুকু আছে, ভাষাগত এত কিছু জটিলতা নেই যে এই বিষয়টা শিশুদের মস্তিষ্কে ঢুকবে না। জানি না শিশুদের দোহাই দিয়ে আরও কত কিছু বলা হবে। তো এইটা আসলে আমরা সকলেই জানি যে শাক জিনিসটা দিয়ে মাছ ঢাকা যায় কি না জানি না, প্রবাদটি বহু প্রাচীন। তবে লাউ চিংড়ির লাউয়ের মধ্যে মাছ মিশিয়ে দিয়ে গোপাল ভাঁড় উদ্দেশ্য সাধন করেছিল। যাই হোক, তো বিষয়টি হলো যে এই রংধনু বলা হয়েছিল গোষ্ঠী বিশেষকে তোষণ করার জন্য। এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে যার মস্তিষ্ক প্রসূত এই রঙিন শব্দবন্ধ, তিনি বাংলা ভাষা ভালো করে খেয়াল করে দেখেননি, বা হয়তো দুর্বলতা ছিল বাংলা ভাষায়। অনেকেরই তো থাকে, বাংলাটা ঠিক আসে না। তো সেই কারণে তিনি করেছেন, কারণ বাংলা ভাষার প্রত্যেকটি অক্ষর বীজ মন্ত্র অধ্যাত্ম মিনিং আছে, মানে আছে। সুতরাং এই জিনিসটাকে ওই রাম পাল্টে রং করলে কোনো পরিবর্তন হবে না। এই প্রসঙ্গে বলি, মূল রামায়ণ বাল্মীকির যে সংস্কৃত রামায়ণ, সেখানে আমি এই রামধনুর কোনো বর্ণনা পাইনি। রামধনুর বর্ণনা পরবর্তীকালে ছড়া আকারে কীর্তিবাসের যে রামায়ণ বা সেসব জায়গায় প্রবেশ করেছে। পুরাণে লৌকিক লোককথায় রামধনু ব্যাপারটা আছে। এখন এই রাম ব্যাপারটা নিয়ে, এটা রামায়ণের চরিত্র নায়ক রাম, ভগবান রাম, পূর্ণ ব্রহ্ম রাম হতে পারেন, আবার নাও হতে পারেন। কেননা যে লোককথাকার এটিকে লোককথার মাধ্যমে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন, রামের আরও অনেক অর্থ আছে। রামের একটা অর্থ হচ্ছে বৃহৎ, বড়। যেমন একটি কাটার অস্ত্রকে রামদা বলা হয়, বড় দা। তো সুতরাং আবার রামদা বললাম বলে এটাকে নিয়ে ব্যঙ্গবৃদ্ধ করার কিন্তু সুযোগ করে দিলাম না। আমি অত্যন্ত সচেতনভাবে উদাহরণটা দিয়েছি। তাহলে এই যে রামধনু, এটা বৃহৎ ধনু হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা এর যে সৌন্দর্য আকাশে দেখা গিয়েছিল, রাম শব্দের মধ্যে যে রম্য গুণটা আছে, এক রম ধাতু থেকে এলেও দুজনের মানে কিন্তু কিছুটা আলাদা। তো সুতরাং এখানে তার যে সৌন্দর্যটা, সেইখানে অত্যন্ত কাব্যিকভাবে রামধনু বলা হতে পারে। আর ওই বিশাল বৃত্তচাপ, ওটাকে দেখে সাধারণ মানুষ বা কথোকথাকাররা এইটাকে আলংকারিকভাবে রামধনু বলে থাকতে পারেন। এটা যে রামের সঙ্গেই যে এটা সম্পৃক্ত, সেই ব্যাপারটা ভাবার আগে ভেবে দেখতে হবে আমাদের আরেকটি কথা, এই ধনুকটিকে কিন্তু ইন্দ্রধনুও বলা হয়। তাহলে ইন্দ্রধনু কেন বলা হয়? কারণ ওই সময় বর্ষার মেঘে যে সূর্যের আলো পড়ে, সূর্যের যে 7 রশ্মি বিভাজিত, প্রিজমের থিওরি ফিজিক্সের হয়ে আমরা যে 7টা রং দেখি,
বেনিয়া সহকলা, সেই 7টি রঙের রামধনু। ইন্দ্র তো বৃষ্টির দেবতা, ইন্দ্রকে একজন বৃষ্টির দেবতা কল্পনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, ইন্দ্র মেঘের বাধা ছিন্ন করে বৃত্তাসুর আবৃত করে থাকে, সেই বৃত্তাসুরকে বজ্রের দ্বারা ছিন্ন করে পৃথিবীতে জল আনেন। তো ইন্দ্রধনু এটাকে বলা খুবই স্বাভাবিক, এটাকে ইন্দ্রধনু বলা যেতেই পারে। এটাকে ইন্দ্রচাপও বলা হয়, অর্ধবৃত্তাকার, সুতরাং ইন্দ্রচাপ। আবার সুরধনু বলা হয়, সুর ইন্দ্রের নাম, তাহলে সুরধনু সেখান থেকে বলা হয়। শক্র কর্মুখ বলা হয়, শক্র ইন্দ্রের অপর একটি নাম। তাহলে এতগুলো ধাতু, এতগুলো দেবতা জড়িয়ে আছেন এই ধনুকের সঙ্গে। সুতরাং রামধনুটাকে রংধনু করে গোষ্ঠী বিশেষের শিক্ষার অপ্রতুলতার সুযোগ নিয়ে এটাকে তখনকার মতো একটা মানে তৈরি করে দিয়ে এটাকে তাদের তোষণ করা যেতেই পারে, কিন্তু এইটার ভেতরে এটার কোনো রকম গভীরতা নেই বিষয়টার ভেতরে। 2017 সালে এটাকে রংধনু বলা হয়েছিল। দ্বিতীয়ত, রাম শব্দটা যে রাম রাম মহর্ষি বাল্মীকি জপ করেছিলেন, বাল্মীকির রামায়ণে মানে আমি কুত্রাপি বিষয়টা পাওয়া যায়নি যে বাল্মীকি মরা 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 জপ করতে করতে মরা 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 এই এসে গেছে, এটা হয়নি, সেখানে এই উল্লেখ নেই। কিন্তু তবু কাকতালীয় যদি ভাবেও যদি হয়, তাহলে এই মরা ম এবং র দুটি শব্দের অধ্যাত্ম গুণটা কিন্তু বিশাল রয়েছে। ম ওঙ্কারের শেষ ধ্বনি, কুণ্ডলিনী তন্ত্রমতে কুণ্ডলিনী শক্তি, মন মায়া সৃষ্টিতত্ত্বের অধিকারী, প্রতীক গভীর চেতনা ও বিলয়ের প্রতীক। মা, সব থেকে জীবের কষ্ট হয়, কম কষ্ট হয় এটা উচ্চারণ করতে, তাই তো আমরা জন্মদাত্রীকে মা বলে সম্বোধন করি। জীবাত্মা এবং অহংকারের প্রতীক। ময়ের এতগুলো অর্থ রয়েছে। আবার রকার, ওরা ম বাদ দিয়েছেন, রাম বাদ দিয়ে রং করেছেন, অনুসারে যাব না আজকে, কেমন। রকার, র হচ্ছে তেজ, অগ্নি, শক্তি, পবিত্রতার প্রতীক। এবং বহু রং বীজটা অগ্নি বীজ, হোমের আগুনের দিকে তাকিয়ে রং বীজ কল্পনা করে তান্ত্রিক ক্রিয়া আছে, সেই বর্ণনা দেব না, যাচ্ছি না সেই বর্ণনায়। জপ করতে হয় তার আলাদা ব্যাপার, কিন্তু রও এখানে কিন্তু অধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত। তাহলে এই রামই বলি আর মরা মরা জপ করতে করতে রামেই আসি। রামধনুকে রংধনু বলা হতে পারে, রংধনু এটা কদাপি নয়, কেননা রঙের জন্য এর যে কাব্যিক বর্ণনা থেকে রামের কথাটা মনে হয়েছিল। রামও কিন্তু কৃষিবিদ, সুতরাং তাঁর সঙ্গে বৃষ্টির সম্পর্ক আছে। তাহলে বৃষ্টির যদি সম্পর্ক থাকে তার সঙ্গে, তাহলে সেইখান থেকে এটা রামের ধনু করা হয়। তবে এতটা ভাবা বোধহয় হয়নি। যেটা হয়েছিল, রামধনু বলা হয়েছিল মূলত এই কারণে যে কথাকার এবং ছড়াকারে রামায়ণ যেটা লেখা হয়েছিল, সেইখানে এটাকে রামের ধনু বলা হয়েছিল। এটা কিন্তু তার পূর্ব থেকে ইন্দ্রধনু নামে পরিচিত। আর অক্ষরের অধ্যাত্মবাদ তো আমি বললামই, তাই এটাকে রামধনু করা হোক আর রংধনু করা হোক, তাতে গোষ্ঠী বিশেষের ওই যে বললাম শিক্ষার অপ্রতুলতা নিয়ে তাদেরকে তখনকার মতো বোঝানো যেতে পারে, কিন্তু বিষয়টার মধ্যে কোনো গভীরতা নেই। অনেকগুলো বাংলার শব্দকে পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে। সে একটা বক্তৃতাও শুনেছিলাম, জনৈকা অত্যন্ত উচ্চ রাজনীতির নারীত্ব, ব্যক্তিত্ব তো ব্যক্তির হয়, এখানে নারীকেও ব্যক্তি বলা যায়, ব্যক্তিত্ব। তার কাছে শুনেছিলাম, তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জল, অনেকে বলে না পানি বলে, তা জলকে পানি বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আমার লোকাচারে জল পানি বলা হয় না। লোকাচার না জানলে রাজনীতি সফল হয় না। শেখ গুয়েভেরার মতো অত বড় বিশাল তাত্ত্বিক এবং ডাক্তার, নিজে প্রশাসনও বুঝতেন, সেই মানুষটি বলিভিয়া, কঙ্গো এসব জায়গার স্থানীয় মানুষদের মনস্তত্ত্ব বুঝতে পারেননি বলে তার আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল।
সে প্রসঙ্গ আলাদা। কিন্তু এখানে একটা কথা বলছি যে বাংলা ভাষায় যে আমরা ডেকে আসছি পিসি, সেটা ফুপু ফুপা নয়, দরকার নেই তো। কারণ আমাদের বাংলায় আর একটা অদ্ভুত ব্যাপার বলি আপনাদের, ৭১ সালে তখন আমাদের লেখাপড়ার শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি কাজকর্মের চেষ্টা দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করছি, ঘোরাঘুরি করছি, চাকরির অবস্থা তো চিরকালই অপ্রতুল। তো আমরা চেষ্টা করছি কী করে কী রোজগারপাতি করব। তখন বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রাম হয়। আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কিন্তু তখনও একটা জিনিস দেখেছিলাম, যে হুড় হুড় করে বাঙালি হিন্দু চলে আসছে এপাশে, একজনও মুসলমান আসেনি। আসার কিন্তু কথা ছিল, আসতেই পারতো স্বাভাবিক যুক্তিতে, কারণ আক্রান্ত হয়েছিল বাঙালি মুসলমানরাও। পশ্চিমা মুসলমানরা বাঙালিদেরও মেরেছিল, বাঙালি মুসলমানদেরও হত্যা করেছিল, কিন্তু তারা কিন্তু পালিয়ে আসেনি। আর তখন আমাদের বোঝানো হয়েছিল হিন্দুরা চলে এসেছিল, এই সমস্ত কলকাতা, দক্ষিণ কলকাতার প্রান্তিক অঞ্চলগুলো ভরে গিয়েছিল একদম আবার নতুন করে আসা বাস্তুহারা মানুষে। তা হোক, তাদের তো ঠিক আছে। কিন্তু আমাদের তখন একটা কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, ভাষাভিত্তিক এই যুদ্ধটা হচ্ছে বিভাজন না। পরবর্তীকালে আমরা বুঝেছি, একটু ভাবলে আপনারাও বুঝবেন, বিভাজনটা ভাষাভিত্তিক নয়, ধর্মভিত্তিকই হয়েছিল। ধর্মভিত্তিকই হয়েছিল। তা না হলে দলে দলে হিন্দু পালিয়ে আসার প্রয়োজন ছিল না। হিন্দুর কাছ থেকে ইসলামের বাঙালি অবাঙালি ইসলাম মাত্রই তাদের কাছে বিপজ্জনক ছিল, সেই জন্যে দলে দলে হিন্দু পালিয়ে এসেছিল। শুধু ভাষার দোহাই দিয়ে হয়নি, এখানকার ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা অবশ্য বাংলা ভাষা বলে টলে আমার ভাইয়ের রক্তে রাঙা সব নানা রকম বিষয় টিষয় তৈরি করে এখানে, না এই গানটা বোধহয় ওই সময় লেখা হয়নি, তো এই ৭১-এর বিষয়টাকে বিশাল করে শ্রীমণ্ডিত করে আমাদের কাছে দেখিয়েছিলেন কিন্তু এখানকার ইন্টেলেকচুয়ালরা। কিন্তু তার মধ্যে একজন তোমার বিশাল নামী সাহিত্যিকও ছিলেন, অনেকেই ছিলেন তার কাকপক্ষ, সুপক্ষ কাকপক্ষ তার। তো সুতরাং এই মানুষটিও ছিলেন, অনেকেই ছিলেন, অনেক নামকরা ব্যক্তিত্বই ছিলেন যাদের দুর্বলতা থেকে গেছে ওদেশের ওপরে। এই নিয়ে একদিন আগে আলোচনা করেছি, আজকে আর করবো না। তো তা ভাষাভিত্তিক কিন্তু এই বিভাজনটা হয়নি। উর্দু ভাষাকে মেনে নিতে পারেনি ওরা, উর্দু ভাষাকে মেনে নিতে পারেনি বলেই ওরা বলেছে বাংলা ভাষার জন্য করেছে, এইটাই মোটা অর্থে বলা হয়েছিল। কিন্তু তাই যদি হতো তাহলে আজকে ওরা উর্দুতে ফিরে যাবার এই প্রবণতাটা হতো না, উর্দুতে ফিরে যাবার এই প্রবণতাটা হতো না। আজকে ওরা বাংলা ভাষাটাই কি সহ্য করতে পারছে না। গোবিন্দভোগ চাল ওরা বলবে না, ওরা বলবে না, ওরা এটা অন্য কিছু নাম দেবে। যাই হোক, তাহলে এই রামধনু নিয়ে তর্কটা আবার উঠেছে। এটা নিয়ে আমি পরিষ্কার ব্যাখ্যা করলাম রামধনু ব্যাপারটা কি। এটা নাম ইন্দ্রধনুও আছে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রিজম। তাহলে এই জিনিসটাকে শুধু শুধু অকারণে জটিলতা করার কোনো কারণ নেই। জটিলতা করছে তারাই যাদের কাজকর্ম নেই, এবং যারা শুধুমাত্র খোলা জলে মাছ ধরতে চান বড্ড সুবিধে হয়। সেই আমি অবশ্য মাছ ধরে দেখিনি কখনো। তো যারা ঘোলা জলে মাছ ধরতে চান তারা বিষয়টা নিয়ে আলোচনা করছেন। কিছু বামপন্থী মানুষ দেখলাম রামধনু রংধনু নিয়ে আজকে নানা রকম মন্তব্য করেছেন। আসলে সমস্যাটা কি জানেন? আর যাই হোক, কথার খই ফোটাতে পয়সা লাগে না, ধানও লাগে না। ধান থেকে খই ফোটাতে প্রচুর পয়সা লাগে, সে খই নষ্ট হয়ে গেলে মুশকিল হয়। কিন্তু কথার খই ফোটাতে তো আর পয়সা লাগে না, আর কথার উপর ট্যাক্সও নেই। সুতরাং যা ইচ্ছে তাই বলা যায়। যা ইচ্ছে তাই বললে আপত্তি ছিল না, জিনিসটা যাচ্ছে তাই পর্যায়ে চলে গেলে তখন একটু অস্বস্তি লাগে। রামধনু রংধনু বলার কোনো কারণ নেই। রামধনু সৃষ্টির আদি থেকে নামটা চলে আসছে, কীর্তিবাসের আগে থেকে। তাহলে এটা আমরা মেনে না নেওয়ার কোনো কারণ নেই। এতদিন তারা মানছিল, 2017 এসে তারা বলে আর মানব না। 2017 তাদের নতুন করে চেতনা হলো রাম আর রং। নমস্কার।